বাংলাদেশে অনেকের মধ্যে একটা ধারণা যে 3D অ্যানিমেশন এটা সবাই শিখতে পারে না। আসলে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার তো মনে হয় যে 3D অ্যানিমেশন বরং এটা অনেক সহজ এবং 2Dর চেয়েও সহজ। কারণ একটু যদি আমরা কলা কৌশলটা বুঝি এবং টুলসগুলো যদি বুঝতে পারি আর একটু লজিক অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু অনেক সহজেই আমরা এটা দিয়ে দুর্দান্ত সব অ্যানিমেশন করতে পারি। বেসিক টুলস অ্যান্ড টেকনিক্স ফর ক্রিয়েটিং 3D অ্যানিমেশন ইন 3D Studio Max এই শিরোনামে আমি একটি ভিডিও টিউটোরিয়াল করেছিলাম। তো এটা দেখার পরে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন এখানে যে টপিকসগুলো আলোচনা করা হয়েছে বা যে নামগুলো আমি উল্লেখ করেছিলাম বা যে টুলস এবং টেকনিক্সের কথা বলেছিলাম সেই টুলস এবং টেকনিক্সগুলো নিয়ে যেন বিস্তারিতভাবে আমি কিছু টিউটোরিয়াল তৈরি করি। তা আমি সেই টিউটোরিয়ালের মধ্যে 12টা টেকনিক্সের কথা বলেছিলাম যেগুলো একজন অ্যানিমেটরের জানা জরুরি। এর মধ্যে যেমন কি ফ্রেম অ্যানিমেশন, পাথ কনস্ট্রেন্ট, লোক্যাট কনস্ট্রেন্ট, তারপরে হচ্ছে লিঙ্ক কনস্ট্রেন্ট, এছাড়া বিভিন্ন ধরনের কন্ট্রোলার্সের কথা বলেছিলাম, নয়েজ কন্ট্রোলার, ওয়েবফর্ম কন্ট্রোলার, এছাড়া লুপ অ্যানিমেশন, কার্ভ অ্যানিমেশন, কার্ভ এডিটর ইত্যাদি। এর মধ্যে ফ্লুইডের ব্যাপার ছিল, পার্টিকেল ডাইনামিক্স, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম যে একজন যদি একদম বেসিক কিছু জিনিস জানতে চায়, মানে অ্যানিমেটরের যা জানাটা প্রয়োজনীয় দরকার, সে যদি 3D Studio Max সফটওয়্যারে কাজ করে তাহলে তার কোন কোন টুলসগুলো না জানলেই নয়। সেইভাবে আমি কিছু টুলসের কথা উল্লেখ করেছিলাম। যে 12টা টুলসের কথা বলা হয়েছিল ওই 12টা টুলস এবং টেকনিক্স নিয়ে আমি একটা সিরিজ, অ্যানিমেশন একটা সিরিজ করব, যার মধ্যে ওই প্রত্যেকটা টেকনিক্সের উপরে আমি বিস্তারিতভাবে টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আর এটা আমি করতে যাচ্ছি তাদের কথা মাথায় রেখে যারা একেবারেই 3D অ্যানিমেশনে নতুন, অর্থাৎ যাদের 3D সফটওয়্যার বেশ করে, যেহেতু আমি এটা 3D Studio Max সফটওয়্যারে দেখাবো, মানে 3D Studio Max সফটওয়্যারের বেসিক বিষয়টা জানেন বা 3D Studio Max নিয়ে কাজও করছেন। ধরা যাক তিনি হয়তো বা আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন, ইন্টেরিয়র এক্সটেরিয়র এই ধরনের কাজগুলো করতে পারেন, রেন্ডারিংও করতে পারেন, লাইট সেটও করতে পারেন, টেক্সচার মডেলিং এগুলো পারেন, প্রোডাক্ট মডেলিং পারেন, কিন্তু তার দুর্বলতা হচ্ছে অ্যানিমেশনে। অ্যানিমেশনটা হয়তো সেভাবে তার দেখা হয়। তা আমি তাদের কথা মাথায় রেখেই মূলত এই টিউটোরিয়াল সিরিজটি করতে যাচ্ছি। অর্থাৎ এখানে এই টিউটোরিয়াল সিরিজের যে টিউটোরিয়ালগুলো থাকবে এগুলো দেখার জন্য অবশ্যই ওই বেসিক জিনিসগুলো কিন্তু জানা থাকতে হবে। আর যদি কারো সেখানে কোনো গ্যাপ থাকে বা এই বিষয়গুলো যদি না জানেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার যে ইউটিউবে A3D একাডেমি যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে কিন্তু অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আছে এই ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে। সেই টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখেন তাহলে এই সিরিজের টিউটোরিয়ালগুলো দেখতে সুবিধা হবে। আর এই টিউটোরিয়ালগুলো আমি একটু ডিটেলে দেখাতে যাচ্ছি, একদম অ্যাবসলিউট বিগিনার্স যারা অ্যানিমেশনের ক্ষেত্রে তাদের কথা মাথায় রেখে। এবং আমি এটা দেখাতে চাই যে যে কেউ চাইলেই অ্যানিমেশনটা শিখতে পারে এবং এটা মোটেও কঠিন কোনো বিষয় না। এবং সেই জন্য আমি প্রতিটা বিষয়ের খুঁটিনাটি যতটুকু ডিটেলে যাওয়া যায় আমি একটু ডিটেলে দেখানোর চেষ্টা করব। এতে করে হয়তো ভিডিওগুলোর লেন্থ একটু বড় হয়ে যেতে পারে, এটা যারা একটু অ্যাডভান্স ইউজার তাদের জন্য একটু বিরক্তিকর মনে হলেও হতে পারে। তাই বলবো যে একটু ধৈর্য ধরে দেখবেন। আমার কোনো টিউটোরিয়াল হয়তো বা 30 to 40 মিনিটসের মতো হতে পারে। তবে যদি আপনারা কমেন্টসে আপনাদের মতামতগুলো জানান এই টিউটোরিয়ালগুলোর বিষয়ে এবং এটার মানে ডিউরেশন কতটুকু, টিউটোরিয়ালগুলোর লেন্থ কেমন হলে ভালো হবে বা আমি কতটুকু ডিটেলে যেতে পারি, এই বিষয়গুলোর মতামত যদি আমি জানতে পারি তাহলে আমি সেইভাবে পরবর্তী টিউটোরিয়ালগুলো আমি করব। ইতিমধ্যে আমি একটা টিউটোরিয়াল রেকর্ড করেছি, সেটা হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশন, যেটা প্রথমে আমি বলেছিলাম কি ফ্রেম অ্যানিমেশন টেকনিক 3D Studio Max-এ। এটা একটু ডিটেলে দেখাতে যে প্রায় 40 মিনিটসের মতো লেন্থ হয়ে গেছে। এখন পরবর্তী টিউটোরিয়ালগুলোর লেন্থ এবং ডিটেলিংয়ের বিষয়টা আমি আপনাদের মতামতের উপর নির্ভর করে করতে যাচ্ছি। সেজন্য আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন, যেন আমি আপনাদের মতামতের ভিত্তিতে আমি আমার টিউটোরিয়ালের যে প্রেজেন্টেশন যে প্রসেস বা আমি যেভাবে উপস্থাপন করব ডিটেলে কতটুকু ডিটেলে যাব বা এটার লেন্থ কেমন হবে সেই বিষয়গুলো যেন আমি ঠিকঠাক করতে পারি। তো যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি আমার এই যে পরিকল্পনা এটা আমি সফলভাবে করতে পারবো। তা আপনাদের ধৈর্য ধরে আমার টিউটোরিয়ালগুলো দেখার জন্য এবং এটাতে আগ্রহ প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বেসিক টুলস অ্যান্ড টেকনিক্স ফর ক্রিয়েটিং 3D অ্যানিমেশন
এই সিরিজের আজ এই প্রথম ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কি ফ্রেম অ্যানিমেশন টেকনিক। তো কি ফ্রেম অ্যানিমেশন টেকনিক হচ্ছে সবচেয়ে কমন একটা কৌশল অ্যানিমেশন তৈরি করার, এবং 2D অ্যানিমেশনে এটা একটা মূল কৌশল। বাট 3D অ্যানিমেশনের ক্ষেত্রে আরও বেশ কিছু কৌশল আছে। ইতিপূর্বে একটা ভিডিওতে আমি এটা আলোচনা করেছি। আজকে আমরা এই কি ফ্রেম অ্যানিমেশন কৌশলের মাধ্যমে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায় 3D সফটওয়্যারে সেই বিষয়টা দেখব। এক্ষেত্রে আমরা 3D Studio Max সফটওয়্যারটা ব্যবহার করব। তো আমি সফটওয়্যারটা এখানে ওপেন করা আছে, আমরা যদি একটু সফটওয়্যারটা দেখি। এই হচ্ছে আমাদের 3D Studio Max সফটওয়্যার। তো এই সফটওয়্যারে এটা জানেন যে এটা একটা কমপ্লিট একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার। এটা দিয়ে কিন্তু আমরা মডেলিং, টেক্সচারিং, অ্যানিমেশন, রেন্ডারিং, লাইটিং, ভিজুয়াল ইফেক্ট সব ধরনের কাজ করতে পারি। তো এখানে অ্যানিমেশনের কি ফ্রেম অ্যানিমেশনের জন্য এখানে যে ব্যবস্থা দেওয়া আছে সেটা হচ্ছে প্রথমে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা টাইম স্কেল আছে। এটা হচ্ছে সময়ের স্কেল। তো ভাবতে পারেন যে সময়ের আবার স্কেল কেমন করে হয়, তাই না? কিন্তু এটা আসলে একটা সময়ের স্কেল। দেখতে অনেকটা কিন্তু আমরা যে দৈর্ঘ্য মাপি, হ্যাঁ, দৈর্ঘ্য মাপার সেই ইঞ্চি, ফুট, সেন্টিমিটার ওরকম একটা স্কেলের মতো লাগছে, বাট এটা আসলে সময়ের স্কেল। কারণ আমরা যখন কোনো একটা মোশন ক্রিয়েট করতে যাব, ধরেন মোশন ক্রিয়েট করতে গেলে কি হয়, যে মোশন মানে একটা গতি যখন তৈরি হয় তখন একটা দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে, তাই না? একটা দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কিন্তু আমরা ভেলোসিটি বা স্পিড বের করতে পারি। যেমন ধরা যাক একটা বস্তু এখানে আছে, এটা এই বিন্দুতে একটা বস্তু অবস্থান করছে। এখান থেকে ধরা যাক এখানে এই ডি দূরত্ব দূরে বি আর একটা বিন্দু। এই এ থেকে এই বস্তুটা যদি বি বিন্দুতে যায় ডি দূরত্ব অতিক্রম করে, আর এতে যদি টি সময় লাগে, একটা সময় তো দিতেই হবে। কারণ এখানে যদি কোনো সময় প্রয়োজন না হয় তাহলে কিন্তু মানে সময় যদি না থাকে তাহলে কিন্তু এই বস্তুটা অবস্থান পরিবর্তন করতে পারবে না। সো এই বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে যেতে তার একটা সময় লাগবে, সেটা যে সময় লাগবে। ধরা যাক টি সময় সে ডি দূরত্ব অতিক্রম করবে, তাহলে এখানে তার ভেলোসিটি বা স্পিড যাই বলি, ভেলোসিটির ক্ষেত্রে দিকের ব্যাপারটা থাকবে, এটা হবে ভি ইকুয়ালস টু ডি বাই টি। অর্থাৎ আমরা যখনই কোনো একটা দূরত্ব অতিক্রম করবো, কোনো একটা সময়ে একটা বস্তু যখন কোনো দূরত্ব অতিক্রম করতে থাকে তখন তার মধ্যে গতির সঞ্চার হয়। অর্থাৎ বস্তুটা আমরা বলতে পারি এখানে 3D-তে যদি আমরা সেই বিষয়টা তৈরি করি কম্পিউটারের মধ্যে, তখন আমরা বলবো যে এই বস্তুটা অ্যানিমেটেড হচ্ছে। এভাবে আসলে অ্যানিমেশনটা তৈরি হয়। তার মানে এখানে আমাদের সময় কিন্তু একটা ফ্যাক্টর, টাইম একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ সময় যদি না থাকে তাহলে কিন্তু আমরা একটা বস্তুর মধ্যে অ্যানিমেশন তৈরি করতে পারবো না, মানে তার মধ্যে আমরা মোশন ক্রিয়েট করতে পারবো না। অ্যানিমেশন, মোশন, এই মোশন ক্রিয়েট করার জন্য অবশ্যই সময় বরাদ্দ করতে হবে, টাইম অ্যালট করতে হবে। তো সেই জন্য সব 3D সফটওয়্যারে যখন অ্যানিমেশন করার জন্য এরকম একটা টাইম স্কেল দেওয়া থাকে। তবে এই টাইম স্কেলে এখানে এগুলো হচ্ছে সময়ের ক্ষুদ্র একটা একক। আর এখানে সময়ের এই এককটা কিভাবে আসে এটা বোঝার জন্য আমরা এই যে এখানে একটা প্লে বাটন আছে, যে প্লে অ্যানিমেশন, এই বাটনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে টাইম কনফিগারেশন এই উইন্ডোটা ওপেন হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টাইম ডিসপ্লেটা আছে ফ্রেমে। চাইলে এটাকে আমরা ফ্রেম টিক্স অথবা মিনিট, সেকেন্ড, টিক্স এভাবে দেখতে পারি। আপাতত এটা ফ্রেম। তার মানে এখানে সময়ের ক্ষুদ্র একক হচ্ছে এখানে ফ্রেম। আর এটা NTSC-তে আছে। এটা হচ্ছে ন্যাশনাল টেলিভিশন সিস্টেম কমিটি। এটা আমেরিকান একটি স্ট্যান্ডার্ড, ভিডিও ফরম্যাট স্ট্যান্ডার্ড, সেভাবে আছে। তো এতে এখানে FPS ফ্রেম পার সেকেন্ড দেখা যাচ্ছে 30, অর্থাৎ এক্ষেত্রে 30 ফ্রেমে 1 সেকেন্ড। বিষয়টা হচ্ছে, আমি যদি একটু ক্লিয়ার করে বলি, এখানে 1 সেকেন্ড সময়কে, এই যে আমরা যে বলি 1 সেকেন্ড, 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড সময়কে অ্যাপ্রক্সিমেটলি 30 ভাগে ভাগ করা হয়েছে, এবং এটা 30 ভাগ করলে তার যে ক্ষুদ্র যে একটা ভাগ, সে একটা ভাগ হচ্ছে 1 ফ্রেম, 1 ফ্রেম। এটাকে আমরা শুধু F দিয়েও লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 সেকেন্ড সমান হচ্ছে 30 ফ্রেম। আর এটা কিন্তু NTSC পদ্ধতিতে, NTSC
এটা একটা ভিডিও ফরম্যাট স্ট্যান্ডার্ড, এটা সাধারণত আমেরিকান স্ট্যান্ডার্ড হিসেবে আমরা জানি। আবার যদি এমন হয় যে 1 সেকেন্ড সময়কে আমরা 25 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 25 ভাগে বিভক্ত করার পরে তার যে ক্ষুদ্র অংশ সময়ের, সেই ক্ষুদ্র পার্টটাকে আমরা 1 ফ্রেম বলতে পারি। এক্ষেত্রে 1 সেকেন্ড সমান হচ্ছে 25 ফ্রেম। 25 ফ্রেম এটা হলো পাল পদ্ধতি, ফেজ অল্টারনেট লাইন। এটা সাধারণত আমাদের এই সাবকন্টিনেন্টে, যেমন ভারত, বাংলাদেশ, এই অঞ্চলে এই ফরম্যাটটা এই অঞ্চলের জন্য। তো যাই হোক, এছাড়া সিকাম পাল আরও অন্যান্য বিভিন্ন ফরম্যাট আছে। তো আমাদের যে বিষয়টা এখানে বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে ফ্রেমের যে হিসাবটা বললাম, যে যদি এনটিএসসি-তে সেট করা থাকে তাহলে 30 ফ্রেমে 1 সেকেন্ড হবে। এখন এখানে এই যে 3D Studio Max সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সে এখানে এই যে স্ট্যান্ডার্ডটা সেট করা আছে, আমরা কিন্তু ওই টাইম কনফিগারেশনে এই বাটনে ক্লিক করেও, এটা হচ্ছে সরাসরি টাইম কনফিগারেশন বাটন, এই বাটনে ক্লিক করেও কিন্তু আমরা এটা অন করতে পারি। তো এখানে এটা এনটিএসসি দেওয়া আছে, সো এটা 30 ফ্রেম পার সেকেন্ড। এর মানে এই যে এখানে 0 থেকে শুরু করে 5, 10, 15, 20, 25, 30, অর্থাৎ এই 30 ফ্রেমে যদি এটা হচ্ছে হেড প্লেব্যাক, এটা যদি এখানে রাখি তাহলে এটা এখান থেকে এইটুকু আসতে 1 সেকেন্ড সময় নেবে, বা 30 ফ্রেম এনটিএসসি-তে। তাহলে একটা বস্তু, আমরা যদি কোনো একটা বস্তুকে অ্যানিমেট করতে চাই, ধরা যাক এখান থেকে আমরা খুব সিম্পল একটা বক্স ক্রিয়েট করলাম। এখন এই বক্সটাকে আমরা অ্যানিমেট করব, অর্থাৎ এই বক্সটা এখানে এই যে এই লেফট সাইড থেকে মুভ করে রাইট সাইডে এখানে চলে যাবে। এটা আপনারা জানেন, ম্যাক্সের এই বেসিক জিনিসগুলো আপনারা জানেন, আমি সেটা ধরে নিচ্ছি। আর যদি এই বেসিক বিষয়গুলো থেকে আরও কোনো সমস্যা থাকে তাহলে এটা আমার এই যে ইউটিউব চ্যানেল যে A3D একাডেমি, A3D একাডেমি চ্যানেলে কিন্তু এই বেসিক বিষয়গুলোর উপরে বেশ অনেকগুলো টিউটোরিয়াল আছে। এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখেন তাহলে এই বিষয়গুলো খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এখন এটাকে মুভ করার জন্য ডব্লিউ বাটনে প্রেস করলে, এই যে আমরা যদি ডব্লিউ বাটনে প্রেস করি তাহলে এখানে মুভ টুলটা চলে আসবে। এর মানে আমি এটাকে এখন মুভ করতে পারবো। মানে যেমন এটা এক্স এক্সিস বরাবর, আমি যে এক্সিসের উপরে এক্সিস ট্রাইপড, আমি এই কার্সরটা যে এক্সিসের উপরে রাখছি সেটা কিন্তু কালারটা চেঞ্জ করে ইয়েলো কালার হচ্ছে, খেয়াল করেন। এমনিতে এটা রেড, গ্রিন, ব্লু। রেড হচ্ছে এক্স এক্সিস, মানে ওই অর্ডারটা মেনটেন হচ্ছে RGB। রেড, গ্রিন হচ্ছে ওয়াই এক্সিস, জেড হচ্ছে ব্লু কালার, এটা জেড এক্সিস ব্লু কালার। এটা উপর দিকে ভার্টিক্যালি আছে। এটা ম্যাক্সে কিন্তু মানে ভার্টিক্যাল এক্সিসটা হচ্ছে জেড। তো যাই হোক, আমরা যদি এক্স এক্সিসের উপরে এখানে কার্সরটা প্রেস করি তাহলে আমরা এই বক্সটাকে তখন এক্স এক্সিসে কনস্ট্যান্ট, মানে এক্স এর দিকে এটা মুভ করবে, অন্য কোনো দিকে নড়াচড়া করবে না। এক্স এর উপর রেখে মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে এখানে সরিয়ে রাখতে পারি। তাহলে এই যে এটা এখান থেকে যেখানে গেল, এই বিষয়টাকে যদি আমরা অ্যানিমেট করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা টাইম বরাদ্দ করতে হবে বা একটা টাইম অ্যালট করতে হবে। অর্থাৎ এটা যদি আমরা চাই যে 1 সেকেন্ডে সে এই অবস্থান থেকে লেফট সাইড থেকে এখানে রাইট সাইডে এখানে চলে যাবে, তাহলে আমাকে প্রথমে সময়টা বরাদ্দ করতে হবে, কারণ টাইম এখানে ইম্পর্টেন্ট। যদি আমরা সময়টা এখানে না অ্যালট করি, এই যে টাইম, তাহলে কোনো ভেলোসিটি বা স্পিড যাই বলি না কেন, এটা কিন্তু ক্রিয়েট হবে। সো আমাদের যেটা করতে হচ্ছে, প্রথমে এই যে প্লেব্যাক হেডটাকে টেনে আমরা 30 ফ্রেমের উপরে রাখলাম, অর্থাৎ এনটিএসসি ভিডিও ফরম্যাটে এটা হচ্ছে 1 সেকেন্ড সময় রেখে এই ঘটনাটাকে আমরা রেকর্ড করব। সেই জন্য এখানে অটো কি একটা বাটন রয়েছে, এটা আমি 3D Studio Max-এ দেখাচ্ছি। ম্যাক্সের এই বিষয়টা বুঝলে কিন্তু আপনারা মায়া, ব্লেন্ডার এবং অন্যান্য সফটওয়্যারেও এই ব্যাপারগুলো সহজেই বুঝতে পারবেন। এবার আমি এখানে অটো কি বাটনটা অন করে দিচ্ছি, আর সেই সাথে এটাকে যদি এখন আমি টেনে, খেয়াল করেন এটা অন করার সাথে সাথে এখানে কিন্তু রেড একটা রেক্টেঙ্গল চলে আসলো, মানে এটা রেকর্ড মোডে চলে গেছে। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে রেড কালার চলে এসছে। এবার যদি অবজেক্টটাকে আমি মুভ করে রাইট সাইডে নিয়ে যাই তাহলে এটা কিন্তু অ্যানিমেট হয়ে গেল, এবং এটা যে অ্যানিমেট হলো সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমাদের টাইম স্কেলের উপর দুটা ভার্টিক্যাল লাইন আমরা দেখতে পাচ্ছি, রেড কালারের লাইন। এই রেড লাইনটা, এই যে লাইন, এটা বোঝাচ্ছে যে এটা মুভমেন্টের দিকে একটা কি ফ্রেম তৈরি হয়েছে। তো এখানে এই যে এখানে যে প্লেব্যাক যে বাটনটা রয়েছে, এখানে এটা হচ্ছে গো টু স্টার্ট, মানে হোম বাটন, হোম প্রেস করে এখানে গো টু স্টার্টে গেলাম, এখানে স্টার্টে চলে আসলো। এবার যদি আমরা প্লে বাটনে যে প্লে অ্যানিমেশন বা এটা ফ্রন্ট স্ল্যাশে ক্লিক করলে হবে কিবোর্ড থেকে, এখানে প্লে বাটনে প্রেস করলে
এটা কিন্তু এখানে মুভ করে ওই পাশে চলে গেল 1 সেকেন্ডে, এটা এভাবে চলে গেল এবং এই বক্সটা অ্যানিমেটেড হয়ে গেল। ভেরি সিম্পল, দেখেন যে কত সহজে আমরা একটা অবজেক্টকে অ্যানিমেট করতে পারলাম। এবার এটাকে যদি আমরা আবার আগের অবস্থানে নিয়ে আসতে চাই বা অন্য কোনো কিছু করতে চাই, তাহলে এগেন আমাকে আরেকটা সময় কিন্তু বরাদ্দ করতে হবে, কারণ আমি যদি এখানে রাখি, যদি কোনো টাইম অ্যালট না করি, তাহলে কিন্তু কোনো ঘটনাই ঘটবে না। তো ধরা যাক আমি আবার এটার জন্য 30 ফ্রেম মানে আরও 1 সেকেন্ড সময় বরাদ্দ করলাম, অ্যান্ড দেন এটাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসলাম। তাহলে এবার যদি আমি এখানে হোমে যাই, গো টু স্টার্ট পয়েন্টে, দেন প্লে করি, তাহলে দেখবো যে বক্সটা একবার ডানে যাচ্ছে, আবার বামে চলে আসছে। অর্থাৎ এই যে বক্সটার মধ্যে আমি একটা মোশন ক্রিয়েট করলাম, মুভমেন্ট। এখানে আসলে ঘটনাটা যা ঘটছে সেটা হচ্ছে যে প্রতিটা ফ্রেমে এটা দ্রুত ব্যাপারটা হচ্ছে বলে এটাকে স্মুথ একটা মুভমেন্ট মনে হচ্ছে, আসলে কিন্তু সে এই যে এখানে আমি যদি ক্লিক করি, 1 ফ্রেম করে সামনে অগ্রসর হবে। দেখেন 1 ফ্রেম করে যাচ্ছে, অথবা কিবোর্ডে এই যে গ্রেটার দেন যে সাইনটা আছে, এই গ্রেটার দেন এখানে যদি আমরা প্রেস করি এই বাটনে, তাহলে এটা কিন্তু 1 ফ্রেম করে, এই যে এখানে লক্ষ্য করুন বাটনটা 1 ফ্রেম করে এটা সামনে অগ্রসর হবে এবং এটা আমরা দেখতে পারবো। আবার একইভাবে স্মলার দেন বাটনে প্রেস করলে এটা ব্যাক করে আবার আসতে থাকবে পেছন দিকে। তো এভাবে খুব সহজেই কিন্তু আমরা একটা অবজেক্টকে অ্যানিমেট করতে পারলাম। এবার যদি আমরা অন্য প্যারামিটারগুলো, অর্থাৎ আমরা যদি এই বক্সটাকে একটু ঘোরাতে চাই অথবা এটাকে বড় ছোট করতে চাই, সেই বিষয়গুলো কিন্তু একইভাবেই এখানে অ্যানিমেট করা সম্ভব। আর এর জন্য অটো কি অন অবস্থায় আমরা যা যা করব, যে কাজগুলো করব, সবকিছুই কিন্তু রেকর্ড হয়ে যাবে। তো ধরো যাক আমরা এরকম চাচ্ছি যে এই অবজেক্টটা যখন এখান থেকে যাবে, যাওয়ার পরে এখানে যখন যাবে তখন এটা বড় হবে। যদি আমরা এরকম চাই যে এটা বড় হবে, তাহলে এখানে 30 ফ্রেমে প্লেস করার পরে যদি 30 ফ্রেমে যে একটা নির্দিষ্ট পরিমাণে বড় হয়, বা এখানে যদি রোটেট করলে পরে আমাদের এখানে ই বাটনে প্রেস করতে হবে, ই ফর রোটেশন। ই বাটনে প্রেস করে এটাকে আমরা এভাবে রোটেট করে দিতে পারি। যেখানে দেখাচ্ছে কত ডিগ্রি রোটেট করলো, 324 ডিগ্রি বা 351 ডিগ্রি, 357, আচ্ছা 355 ডিগ্রি এটা রোটেট করলো। তাহলে এটাও কিন্তু রেকর্ড হয়ে গেল। এবার হোমে ফিরে এসে, অর্থাৎ স্টার্ট পজিশনে এসে যদি এটা প্লে করি, দেখা যাচ্ছে শুরু থেকে এটা কিন্তু ঘুরতে গেল। এটা এখানে একটা বিষয় বোঝার আছে, লক্ষ্য করুন যে এটা কিন্তু শুরু থেকেই সেটা ঘুরতে এখানে 30 ফ্রেম পর্যন্ত এভাবে 355 ডিগ্রি রোটেশন সে কমপ্লিট করলো। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে, আপনারা এটা একটু খেয়াল করেন। আমি আসলে যারা একদমই অ্যাবসলিউট বিগিনার্স তাদের জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি। কাজে যারা একটু অ্যাডভান্স বা আগের থেকে অ্যানিমেশন জানেন, তাদের কাছে হয়তো এই বিষয়গুলো খুব বোরিং লাগতে পারে, কিন্তু এটা একদমই যারা অ্যানিমেশন কখনো করে নাই, শুরু থেকে দেখতে যাচ্ছে, মানে বেসিক বিষয়, তাদের জন্য এই আমি খুব ডিটেইলে একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি। তো এখানে লক্ষ্য করুন যে এই কাজটা করার ফলে হলো কি, যে এই যে আমাদের যে কি ফ্রেম তৈরি হয়েছিল, এই কি ফ্রেমের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেড যে কালারটা ছিল তার নিচে একটা গ্রিন কালার চলে এসছে। এখানেও কিন্তু গ্রিন কালার আছে, বাট এটা রেড। তো রেড যে কি ফ্রেমের কালার রেড, মানে হচ্ছে এটা হলো যে মুভমেন্ট বা যে ট্রান্সলেট মানে মুভমেন্টের কি ফ্রেমের কালারটা এখানে হচ্ছে রেড, আর রোটেশনের কালারটা হচ্ছে গ্রিন। তো এখানে শুরু থেকেই এই রোটেশনটা হয়ে এ পর্যন্ত আসছে। বাট আমরা যদি এমনটা করতে চাইতাম যে প্রথমে আসবে, আসার পরে তারপরে সে ঘুরবে, সেটাও কিন্তু পসিবল ছিল। আচ্ছা, এটা আমরা এখানে দেখাই। এই অবস্থায় দেখা যায় যে এটা আসলো, ব্যাক করলো। আমরা যদি এমন চাই যে সে এখানে ব্যাক করে আসার পর, এই যে ব্যাক করে সে আসলো, আসার পরে তারপরে সে রোটেট করবে। হ্যাঁ, প্রথমে তো সে ঘুরতে 30 ফ্রেম পর্যন্ত গেল, তারপরে আবার সে সোজা চলে এসছে, কারণ এখানে আর কোনো রোটেশনের কি ফ্রেম নেই। আসার পরে এখন যদি আমরা চাই যে সে এই যে 60 নাম্বার ফ্রেম থেকে এর পরবর্তী সে আরো 20 ফ্রেমে সে একটা রোটেশন মুভমেন্ট তার থাকবে, মানে রোটেট করবে। তাহলে এটা আমরা কি করে করতে পারি? আমরা চাই না যে সে এই 30 ফ্রেমের পরে থেকে রোটেট করতে থাকুক, আমরা চাই এখান থেকে রোটেট করবে 60 ফ্রেম থেকে। তাহলে আমাদের করতে হবে কি, 60 ফ্রেমে অথবা 61 ফ্রেমে আমরা এখানে একটা ফ্রেম বাড়তে নিতে পারি। 61 ফ্রেমে বা 60 ফ্রেমে আর 61 ফ্রেমে এখানে আমাদের একটা রোটেশনের কি ফ্রেম দিতে হবে।
তো রোটেশনের কি ফ্রেম দেওয়ার জন্য এটা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এই যে ক্রিয়েট কি, আমরা শুধু এখানে যদি পজিশন স্কেল অফ করে দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু এখানে রোটেশনের একটা কি ফ্রেম তৈরি হয়ে গেল। দেখেন এটা গ্রিন কালারের একটা ইন্ডিভিজুয়াল কি ফ্রেম এখানে তৈরি হয়ে গেছে। কি করে করলাম, এই পজিশনে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে পজিশন এবং স্কেলটা অফ করে দিলাম, ক্রিয়েট কি 61 নাম্বার ফ্রেমে ওকে করলাম, এখানে একটা কি ফ্রেম তৈরি হলো। যদি এটা না করে আমরা এখানে যে সেট কি বাটনে ক্লিক করতাম অথবা কিবোর্ড থেকে কে বাটনে প্রেস করতাম তাহলে কিন্তু তিনটা কি ফ্রেমই এই 61 নাম্বার ফ্রেমে মুভমেন্ট, রোটেশন এবং স্কেলের তিনটা কি ফ্রেম তৈরি হতো। তো যেহেতু আমি শুধু রোটেশনটা চাচ্ছি, কাজে রোটেশনের কি ফ্রেমটা তৈরি করলাম। এবার 18 নাম্বার ফ্রেমে যে যদি আমি এটাকে শুধু রোটেট করি, ধরা যাক আমি এটাকে রোটেট করছি এরকম 356 58 ডিগ্রি, এখানেও দেখেন একটা গ্রিন কালারের কি ফ্রেম তৈরি হলো। তাহলে ঠিক এই যে 61 থেকে 80 পর্যন্ত এখানে কিন্তু একটা রোটেশনের মুভমেন্ট আমরা পাবো। তো আমরা আবার এখানে স্টার্ট পজিশনে যাচ্ছি, দেন এবার আমরা প্লে করে দেখি যে আমরা যেমনটা আশা করেছিলাম সেই বিষয়গুলো হচ্ছে কিনা। এবার যদি আমরা প্লে করি, এটা গেল আসলো, তারপরে কিন্তু এটা ঘুরলো। দেখেন এটা কিন্তু আসার সময় যখন ব্যাক করে আসছে তখন কিন্তু ঘুরে নাই, এখানে আসার পরে সে ঘুরেছে, ঠিক আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটাই কিন্তু রয়েছে। ওকে, এবার এখানে ধরা যাক এটা সিলেক্ট করলে কিন্তু কি ফ্রেমগুলো শো করবে। এবার আমরা যদি এটাকে স্কেল করতে চাই তাহলে আবার ধরা যাক যে 81 নাম্বার ফ্রেমে যে আমি এখানে একটা স্কেলের কি ফ্রেম সেট করব, তাহলে এটাকে এই প্লেব্যাক হেডটাকে আমরা 80 নাম্বার ফ্রেমে রেখে এখানে মাউসের এটার উপর যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে ক্রিয়েট কি অপশনটা ওপেন হবে। এখানে শুধুমাত্র স্কেলের কি ফ্রেম তৈরি করব, বাকি দুটো আমরা আনচেক করে দিলাম এবং ওকে যদি করি তাহলে দেখবো যে এখানে ব্লু কালারের একটা কি ফ্রেম কিন্তু তৈরি হয়ে গেল। তার মানে এখানে লক্ষ্য করুন যে এখানে একটা ব্লু কালারের একটা কি ফ্রেম তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে স্কেলের জন্য, এই যে রাইট বাটন ক্লিক করে এটা হচ্ছে স্কেলের কি ফ্রেম। এবার এটাকে 100 ফ্রেম পর্যন্ত যদি আমি এটাকে স্কেল আপ করি, এভাবে স্কেল করলাম, তাহলে এটা কিন্তু বড় হলো এবং এখানেও একটা কি ফ্রেম তৈরি হলো। অটো কি অফ করে আমরা আবার স্টার্ট পজিশনে যে এবার পুরো জিনিসটা দেখি, রোটেট করতে করতে গেল, ব্যাক করে আসলো, রোটেট করলো, দেন বড় হলো। তো লক্ষ্য করুন আমরা ঠিক যেভাবে যা চাচ্ছিলাম ঠিক সেইভাবেই কিন্তু পুরো বিষয়টা ঘটছে, রাইট? তো এই হচ্ছে মানে কি ফ্রেম অ্যানিমেশনের একদম মূল জিনিস, মানে খুবই সিম্পল, ভেরি ইজি, এটা একদমই কঠিন কিছু না, শুধু একটু বুঝে বুঝে কাজটা করতে হবে। এবং আমরা যেভাবে একটা অবজেক্টকে অ্যানিমেট করতে চাই বা চাবো সেভাবে আমরা করতে পারবো। এগুলো আমরা ধীরে ধীরে দেখবো যে আমরা সবভাবেই কিন্তু একটা অবজেক্টকে অ্যানিমেট করতে পারবো। তো কি ফ্রেম অ্যানিমেশনের এই কৌশলটা যেহেতু এটা খুবই বেসিক এবং খুবই গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে এটা এমন হতে পারে, আমি জানি না আমি এটা এই টিউটোরিয়ালটার লেন্থ কতটুকু হবে, আমি চেষ্টা করি আসলে 20 মিনিট বা 20-22 মিনিটের মধ্যে এটা শেষ করার জন্যে, কারণ অনেক বেশি লেন্থি হলে অনেকের জন্য এটা দেখতে সমস্যা হয়। কিন্তু অনেক সময় এই জিনিসগুলো অনেক ডিটেলে বলতে গেলে একটু লেন্থ মানে বাড়ে, এটা কমানোর খুব একটা সুযোগ থাকে না। কিন্তু এটা আসলে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি ডিসাইড করবো যে আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কিভাবে যাব, মানে কতটুকু ডিটেলে যাব বা কি পরিমাণ সময় রাখবো, অথবা একটা টিউটোরিয়ালের লেন্থ আমি কতটুকু রাখতে পারি, এই বিষয়ে আপনারা একটু মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন। তো যাই হোক, এটা প্রয়োজনে, আর যদি এমন মনে হয় যে কি ফ্রেম নিয়ে আরো 2-3টা পার্ট করার দরকার, আমি সেটাও করতে পারি, কোনো সমস্যা নেই। শুধু কি ফ্রেম নিয়েও আমি, এটা হচ্ছে আমার একটা প্ল্যান হচ্ছে যে আমি আমার আগের একটা ভিডিওতে যেমনটা আমি বলেছিলাম যে 3D অ্যানিমেশনের বেসিক টুলস অ্যান্ড টেকনিক্স জানার জন্য যে 12টা টুলস এবং টেকনিক্সের কথা আমি বলেছিলাম, তা আমি এই সিরিজে আমি সেই 12টা টুলস এবং টেকনিক নিয়ে আসলে ডিসকাস করতে যাচ্ছি। বাট যদি এমন হয় যেটা আমার ধারণা ছিল যে হয়তো 12টা ক্লাসে কমপ্লিট হবে, কিন্তু আমি যদি একটু ডিটেলে বিষয়গুলো দেখাই তাহলে হয়তোবা এটা একটা পার্ট, যেমন শুধু কি ফ্রেম অ্যানিমেশন, এটাই হয়তোবা 2টা পার্ট বা 3টা পার্ট হতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনাদের ডিমান্ডের উপরে বা আপনারা যেভাবে চাবেন বিষয়টা, আমি সেভাবে। তো যাই হোক, এখানে আমরা এটা মূল ব্যাপারটা দেখলাম যেটা কিভাবে এই কি ফ্রেমের এই ঘটনাটা ঘটলো। এখন আমরা এটা তো মুভমেন্টের ক্ষেত্রে, আমরা অন্য একটা ভিন্ন একটা অ্যাপ্রোচে এই বিষয়টা দেখতে চাই যে কি ফ্রেম অ্যানিমেশনটা কিভাবে কাজ করে।
এই ক্ষেত্রে আমরা একটা সিলিন্ডার ক্রিয়েট করছি। এখানে আমরা দেখবো যে শুধু মুভমেন্ট না, যে মডিফায়ার গুলো আছে, এখানে একটা সিলিন্ডার নেওয়া হলো, একটা সিলিন্ডার। ধরা যাক এই সিলিন্ডারের আমি একটা হাইট সেগমেন্ট দিলাম 40, কারণ আমি এটাকে একটু বেন্ড করবো আশা করছি। তো এটা 40 দিলাম। অ্যান্ড দেন এর মধ্যে আমরা অ্যাপ্লাই করছি বেন্ড মডিফায়ার। এখানে এটা সিলেক্ট অবস্থায়, এগুলো বেসিক জিনিস আপনারা জানেন যে মডিফায়ার লিস্ট থেকে আমি যদি বি প্রেস করলে এটা বেন্ডের উপরে চলে আসবে, অথবা আপনি খুঁজে দিতে পারবেন বেন্ড, বি ফর বেন্ড, বেন্ড মডিফায়ারে চলে আসলো। দেন এখানে বেন্ডের যে প্যারামিটারস আছে এখান থেকে আমি এটাকে বেন্ড করতে পারি এভাবে। তা আমি এই বেন্ড অর্থাৎ এই প্যারামিটারটাকে, বেন্ডের যে অ্যাঙ্গেল প্যারামিটার, এই অ্যাঙ্গেল প্যারামিটারটাকে আমি এনিমেট করতে যাচ্ছি। ওকে, আচ্ছা। আর এই ক্ষেত্রে এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার তৈরি করতে চাই, যে অ্যানিমেশন, কি ফ্রেম অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে বিভিন্ন ঘটনা বা স্টোরি বিল্ড আপ করা হয় তার একটা ছোটখাটো একটা নমুনা দেখাতে চাচ্ছি। ধরা যাক এই যে আমাদের যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটা 20 ফ্রেমে, অটোকে অন 20 ফ্রেমে এটা এদিকে বেন্ড হয়ে আসলো। এখানে আমরা একটু ধরা যাক এতটুকু বেন্ড হলো, মানে 156 ডিগ্রি বেন্ড হলো পজিটিভ ডিরেকশনে, মানে প্লাস 156 ডিগ্রি। অ্যান্ড দেন এটা আবার আরো যদি আমরা ধরি যে এটা তো 20 ফ্রেম, ওকে, এরপরে 20-50 মানে 30 ফ্রেমে এটা অপোজিট সাইডে চলে গেল। তাহলে এখানে যদি আমরা একটা মাইনাস বসিয়ে দিই তাহলেই কিন্তু এটা বিপরীত পাশে চলে যাবে। আচ্ছা, বিপরীত পাশে চলে আসলো। দেন আবার হয়তো বা অ্যানাদার 20 ফ্রেমে এটা একদম আগের পজিশনে চলে আসলো। ওকে, এখন এটা বেন্ড অ্যাপ্লাই করার ফলে এটা এই বেন্ডের যে অ্যাঙ্গেল, বেন্ডের অ্যাঙ্গেলটাকে যখন আমরা এনিমেট করলাম, এর ফলে এখানে যে অ্যানিমেশনটা তৈরি হলো সেটা যদি আমরা দেখি, এখানে কয়েকটা পরিবর্তন আমাদের একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে লক্ষ্য করুন যে বেন্ডের যে অ্যাঙ্গেল প্যারামিটার, এটাকে এনিমেট করার ফলে কিন্তু এই যে অ্যাঙ্গেল প্যারামিটারের যেখান থেকে আমরা এর ভ্যালুটা বাড়াতে বা কমাতে পারি, এই যেভাবে এই জায়গাটায় কিন্তু একটা রেড মার্ক চলে এসছে, মানে এটা এনিমেট হয়েছে, এটা বোঝাচ্ছে। এটা একটা বিষয়। আর এটার কি ফ্রেমের কালার কিন্তু রেড গ্রিন ব্লু না, এটা কিন্তু ব্ল্যাক। ওকে, এটা কমন এই কালারটা হয়। রেড গ্রিন ব্লু হচ্ছে মুভমেন্ট, রোটেশন এবং স্কেলের ক্ষেত্রে ওই তিনটা কালার। আর এই ক্ষেত্রে লক্ষ্য করেন এটা ব্ল্যাক কালার। ওকে, এবার যদি আমরা অটোকে অফ করে দিয়ে একটু প্লে করে দেখি যে এখানে কি ঘটনাটা তৈরি হলো, যদি প্লে করি দেখতে পাচ্ছি যে আমাদের এই সিলিন্ডারটা, হ্যাঁ, একবার ডানে বেন্ড হচ্ছে, আবার বামে, তারপর সোজা হচ্ছে। এবার এটাকে দিয়ে আমরা একটা কাজ করাতে যাচ্ছি। এই অবস্থায় লক্ষ্য করুন যখন 20 নাম্বার ফ্রেমে এটা এখানে আসে, ঠিক সেই সময় যদি আমরা চাই যে ওর সামনে এই জায়গাটায় আমরা একটা অবজেক্ট, মানে একটা বল রাখবো এবং সেই বলটাকে পিক করে অপর পাশে নিয়ে যাবে, এরকম একটা ঘটনা আমরা তৈরি করতে যাচ্ছি। মানে বলটা ঠিক এই পজিশনে আছে এবং সেটাকে পিক করে অপর পাশে নিয়ে রাখবে, এরকম একটা অ্যানিমেশন আমরা কি ফ্রেমের মাধ্যমে করতে যাচ্ছি। তাহলে এটা যেহেতু প্রথমে এখান থেকে 20 নাম্বার ফ্রেম এটার কাছে আসবে, আসার পরে এখান থেকে কিন্তু মুভমেন্টটা শুরু হবে, রাইট? সো এই অবস্থানে মানে 20 নাম্বার ফ্রেমে আমাদের এই যে স্ফিয়ারের এটা হবে তার শুরুর সময়, মানে স্টার্টিং টাইম। সো এই স্ফিয়ারটা সিলেক্ট অবস্থায় এখানে আমাদের একটা কি ফ্রেম তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে দেখতে পারি শুধু স্কেলটা অন আছে, বাট আমরা আসলে তিনটার দিকেই কি ফ্রেমটা তৈরি করলে ভালো। ওকে করলে এখানে কি ফ্রেম তৈরি হবে। এটা কে বাটনে প্রেস করলে বা সেট কি বাটনে প্রেস করলেও কিন্তু একই ঘটনাই ঘটত, ঠিক আছে? তো সেট কি বাটনে ক্লিক করার আগে আপনারা এখানে দেখে নেবেন যে আমাদের এই যে আমরা যদি আনচেক করে থাকি সেইটা একটু চেক করে দিবেন, তাহলে এট এ টাইম আমরা এই তিনটা কি ফ্রেমই একসঙ্গে পেয়ে যাব। অলরেডি খেয়াল করুন এখানে কিন্তু তিনটা কি ফ্রেম তৈরি হয়ে গেছে, রেড, গ্রিন এবং ব্লু। আমি জানি না এটা কি দেখা যাচ্ছে কিনা সহজে। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা একটু শেয়ার করবেন বা কমেন্টসে জানাবেন। যদি এটা ক্লিয়ার দেখা না যায় আমি এটা অন্যভাবে দেখানোর ব্যবস্থা করি। হ্যাঁ, যেমন এখানে তো আমরা ম্যাগনিফাই করে দেখাইতে পারি, কিন্তু আমি এই অপশনগুলোতে যেতে যাচ্ছি না। যদি প্রয়োজন না হয় এটা আমি আননেসারি ওই বিষয়গুলোতে যেতে চাই। ওকে, এবার এখান থেকে এটা মুভ করবে। সো আমি এক ফ্রেম করে যদি এটাকে সামনের দিকে নিতে থাকি, এবং কিভাবে এক ফ্রেম করে সামনে যাওয়া যায় এটা ইতিপূর্বে আমি বলেছি যে এখানে গ্রেটার দেন, এটা অটো কিটা অন থাকবে এখন,
আমি গ্রেটার দেনে যদি প্রেস করি তাহলে এটা 1 ফ্রেম সামনে অগ্রসর হলো, 2 ফ্রেম। দেন আমি এটাকে এটার মুখের কাছে, মানে এই যে এই সিলিন্ডারের ঠিক এই মাথাটার কাছে এখানে রাখছি। দেন আবার 2 ফ্রেম করে আমি আগাচ্ছি, আর এটাকে 2 ফ্রেম বা 1 ফ্রেম করে আমি সামনে অগ্রসর হচ্ছি। এটা বুঝতেই পারছেন যে আমি এই গ্রেটার দেন এই বাটনে প্রেস করছি। প্রেস করাতে আমার ফ্রেমটা এটা অগ্রসর হচ্ছে সামনের দিকে, এবং এখানে দেখেন ওর মুভমেন্টের একটা কি ফ্রেম কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এবং আমি সবসময় এটাকে এর উপরে রাখার চেষ্টা করছি এভাবে। এটা কি ফ্রেম অ্যানিমেশন টেকনিক বলে আমরা এভাবে করছি, বাট আরো অ্যাডভান্স টেকনিকে যদি আমরা যাই তখন বিষয়টা অন্যভাবে ঘটানো যাবে। আর এটা কিন্তু 2D অ্যানিমেশনের একদম মূল কৌশল। ইন বিটুইনার অ্যানিমেটর যারা 2D অ্যানিমেশনে, তারা কিন্তু এই ফ্রেমগুলো এভাবে আঁকে। যদিও এখন এটার জন্য অন্যান্য সফটওয়্যার বের হয়ে গেছে, কাজেই এটার সেভাবে প্রয়োজন পড়ে না। আচ্ছা, এবার যদি আমরা পুরো ঘটনাটা দেখি তাহলে দেখবো যে এটাকে এটাকে পিক করে পাশে রাখলো, মানে এটা একটা ম্যাগনেটের মতো বা কিছু একটা পাওয়ার তৈরি হয়ে গেল। আসলে কি ফ্রেমের মাধ্যমে কিন্তু আমরা এই যে আমাদের সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স, মানে একটা ক্যারেক্টার টাইপের তার একটা বৈশিষ্ট্য তার মধ্যে আমরা কিন্তু তৈরি করে দিলাম, যে অ্যাজ ইফ এটা একটা ম্যাগনেটের মতো বা এরকম কিছু, তাই না? দেখেন কত ইজি ওয়েতে করা গেল। আর আমি যেমনটা বলছিলাম যে 2D অ্যানিমেশনে এই কাজটা যদি করতে হতো তাহলে কি হতো, একজন যে চিপ অ্যানিমেটর তিনি এই যে এই পজিশনটা ড্র করে দিতেন, এটা একটা পজিশন, এই কি ফ্রেমটা এই পজিশনটা ড্র করতেন, এই পজিশনটা ড্র করবেন 2টা, দেন হচ্ছে 3, 4, এই 4টা পজিশনে যে ব্ল্যাক যে কি ফ্রেমগুলো, এই 4টা পজিশন একজন চিপ অ্যানিমেটর বা লিড অ্যানিমেটর তিনি কিন্তু এই 4টা পজিশন ড্র করে দিবেন। আর বাকি যে পজিশনগুলো আছে এগুলো অন্য যারা জুনিয়র অ্যানিমেটর, মানে ইন বিটুইনার্স যাদেরকে বলে 2D অ্যানিমেশনের ক্ষেত্রে, তারা এই মাঝের কি ফ্রেমগুলো ড্র করবে। যদিও এটা সফটওয়্যারে এখন অনেকগুলো টুইনিং করে তৈরি করে দেয়, সেই ক্ষেত্রে অল্প কিছু ফ্রেম ড্র করলেও চলে, কিন্তু একটা সময় কিন্তু এখানে যদি আমাদের 30 ফ্রেম পার সেকেন্ড বা 24 পার সেকেন্ড এরকম যদি কোনো আমরা মুভি বা কিছু তৈরি করতাম তাহলে কিন্তু অতগুলো ফ্রেমই ড্র করার প্রয়োজন পড়তো। তো যাক, এখন অনেক ধরনের সফটওয়্যার বের হয়ে গেছে, এগুলো দিয়ে সহজেই এই কাজগুলো করা যায়। বাট আমাদের 3Dতে এটার সুযোগ সুবিধা কিন্তু আরো অনেক বেশি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমি কি ফ্রেম ছাড়াও অন্য কৌশলেও এই কাজটা করতে পারতাম। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। দেখেন যে কিভাবে একটা সিম্পল একটা সিলিন্ডারের মধ্যে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স আরোপ করছি, এবং অ্যাজিব তার মধ্যে একটা চৌম্বক ক্ষমতা আছে, মানে ম্যাগনেটিক পাওয়ার আছে, এরকম বোঝাচ্ছে। ওকে, এবং এটাকে আমরা একটা কাজ করাতে পারছি। এইবার আমরা যে জিনিসটা দেখবো যে এখানে দেখেন আরো অনেক মজার মজার বিষয় করা যেতে পারে, যেহেতু এখানে অটো কি অন অবস্থায় আমরা যা যা করবো সবই কিন্তু করবে। আমি আর একটা খুব সিম্পল আর একটা জিনিস একটু দেখাতে চাই। ধরেন এই অবস্থায় যখন এই পাশে রাখলো, রেখে এটা সোজা হলো, দিস টাইম আমি এইটুকুর মধ্যে আরো কিছু ঘটনা যদি তৈরি করতে চাই তাহলে এই পুরো জিনিসটাকে আমি একটু সিলেক্ট করে এটাকে আমি গ্রুপে পরিণত করছি, গ্রুপ থেকে গ্রুপ। এগুলো হচ্ছে ম্যাক্সের একদম ফান্ডামেন্টাল জিনিস। তো কারো এটাতে দুর্বলতা থাকলে আমি আবারও বলছি যে আমার এই 3D একাডেমিতে, এই 3D একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে কিন্তু অনেকগুলো এরকম মানে খুব ফাউন্ডেশন লেভেলের প্রচুর ভিডিও আছে। ওই ভিডিওগুলো দেখে নিলে আপনাদের এই ফান্ডামেন্টাল জিনিসগুলা বা এই কৌশলগুলা আমরা খুব সহজেই আয়ত্ত করে ফেলতে পারবো। তো জায়গাটা সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করছি, এটা অলরেডি গ্রুপ করা হয়ে গেছে। গ্রুপ হলো এটা, কিন্তু এখন দেখেন এটা একটা ক্লিকে পুরো জিনিসটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, রুল জেড দিয়ে আগের জায়গায় আসলাম। এখন আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে পিভট পয়েন্ট, এই পিভট পয়েন্টটাকে আমি ঠিক এই যে আমাদের যে সিলিন্ডার, এই সিলিন্ডারের মাঝে রাখতে চাই, অথবা আমরা ঠিক এটাকে একটু এইভাবে যদি রাখি, লক্ষ্য করুন আমি অত এখানে মাপঝোঁকের বিষয়গুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা নিখুঁতভাবেও ম্যাক্সে কাজ করা যায়, খুবই সূক্ষ্মভাবে কাজ করার সুযোগ আছে, বাট ইনিশিয়াল স্টেজে এত সূক্ষ্মতা বা এত কিছু নিয়ে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা একদম ফ্রিলি সব কাজগুলো করব। এখানে অত মাপঝোঁক বা
ত্রুটি বিচ্যুতি এসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা ঠিক মতো মানে সেই বিষয়টা আপনি ঘটাতে পারছেন কিনা সেটাই হচ্ছে বড় বিষয়। ওকে, এবার যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই পিভট পয়েন্টটাকে আমি মুভ করে এই যে মূল বিন্দুতে মানে অরিজিনে নিয়ে আসতে চাই। আর এর জন্য এটা সিলেক্ট অবস্থায় আপনারা জানেন যে এখান থেকে হায়ারার্কি বাটনে যদি আমি ক্লিক করি অ্যান্ড দেন এফেক্ট পিভট অনলি, দেন এই পিভট পয়েন্টটা কিন্তু এখন মুভেবল হয়ে গেল। এই পিভট পয়েন্টটাকে আমি মুভ করে একদম এই অরিজিনে রাখতে পারি। আমি চাইলে এটা সিলেক্ট অবস্থায় ওর যে ভ্যালু এখানে এক্স ভ্যালু ওয়াই ভ্যালু এই মানগুলো যদি 0 0 প্লেস করে দিই তাহলে এটা একদম মূল বিন্দুতে চলে আসলো। দেন এফেক্ট পিভট অনলি এটা অফ করে দিলে এটা এখানে সেট হয়ে গেল। এই অবস্থায় আমি যদি এই রুটেট টুলটা নেই, ফর রুটেট টুলটা নেই এবং এখানে যে রুটেট টুলটা নেওয়ার পরে যে রোটেশনের এই অপশনটাতে আমাদের থাকতে হবে ইউজ পিভট পয়েন্ট সেন্টার। এখান থেকে এটা রোটেট হবে। এটা এখানে 65 নাম্বার ফ্রেমে এসে অটোকে অন করে এখানে আবার এই যে আমি কত ডিগ্রি করে ঘোরাচ্ছি তার জন্য অ্যাঙ্গেল স্ন্যাপ আছে, এগুলো সব ফান্ডামেন্টাল টিউটোরিয়ালের মধ্যে আছে। তারপর আমি বলছি যে এখানে এই যে অ্যাঙ্গেল স্ন্যাপের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আপনি গ্রিড অ্যান্ড স্ন্যাপ সেটিংস এই উইন্ডোটা ওপেন হবে। এখানে আমি কত ডিগ্রি করে এটাকে রোটেট করবে সেটা বলে দিতে পারি, যেমন এটা 5 ডিগ্রি পর পর রোটেট করবে, আপনি এটা 5 ডিগ্রি 10 ডিগ্রি সেট করে দিতে পারেন। এখন যেমন এটা 5 ডিগ্রি আছে। এবার আমি যদি শিফট প্রেস করে এখানে তো এটা আছে, শিফট প্রেস করে এটাকে একটু রোটেট করি, এটা ধরেন আমি 15 ডিগ্রি এদিকে রোটেট করলাম 15 ডিগ্রি যদি আমি রোটেট করি তাহলে এখানে আমার কতগুলো বসবে, মানে এটাকে আমি কতবার করতে পারবো এটা তো বুঝতেই পারছেন। যেহেতু 15 ডিগ্রি এটা ভেরি সিম্পল, এটা আসলে যদি এটা দরকার নেই ক্যালকুলেটর, আমি আপনাদের একটু বোঝার জন্য বলছি যে আমাদের এখানে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, রাইট? তো 360 ডিগ্রি এটাকে যদি আমি ডিভাইডেড বাই 15 করি তাহলে কিন্তু আমার 24 রাইট 24 আসছে। হ্যাঁ, 24টা একটা অলরেডি আছে আর বাকি হবে 23টা। তো আমরা এখানে 23টা যদি এখানে ডুপ্লিকেট করি, এটা কপি করলে তো ইন্ডিভিজুয়াল কপি হবে, ইনস্ট্যান্স করলে একটার ভ্যালু চেঞ্জ করলে অন্যগুলা চেঞ্জ হবে, রেফারেন্স এগুলো একদম ফান্ডামেন্টাল জিনিস। আমি আবারও বলছি বেসিক টিউটোরিয়ালগুলো দেখলে এগুলো আপনারা জেনে যাবেন। এবার যদি আমরা ওকে করি দেখেন এটা চারপাশে এটা সবগুলো স্পেয়ার বসে গেল, অটোকে অফ করে দিচ্ছে। এবার কিন্তু একটা ম্যাজিকের মতো ব্যাপার করবে, আমরা যদি প্লে করি লক্ষ্য করি সে পুরো জিনিসটা এনে এভাবে বসাচ্ছে। ভেরি সিম্পল, বাট দেখেন অনেক জটিল ধরনের অ্যানিমেশন কিন্তু আমরা এভাবে তৈরি করতে পারি। এবং এর মধ্যে যেহেতু এটা ইনস্ট্যান্স আমরা এখন অনেক ঘটনা ঘটাইতে পারি। যেমন ধরেন এখান থেকে যখন এটা এদিকে আসছে এই স্ফিয়ারগুলোকে আমরা চাইলে এগুলোর যে ডায়ামিটার আমরা যদি মূল স্ফিয়ারটা এখানে বিবেচনা করি, এখানে এটা গ্রুপে যে গ্রুপটা ওপেন করে মূল স্ফিয়ারটা যদি আমরা ধরি, সিলেক্ট করার পর এখানে এই মূল স্ফিয়ারে অটোকে অন করে ধরা যাক এটা যখন এইভাবে রোটেট হচ্ছে তখন এই 20 নাম্বার ফ্রেমে এসে আমরা এই স্ফিয়ারের রেডিয়াসটা যদি একবার কমিয়ে দিই তাহলে দেখেন স্ফিয়ারগুলো ছোট হচ্ছে। আবার যখন এটা এখানে এই যে উপরে উঠে যাচ্ছে এই জায়গাটায় বা এখানে যখন বসবে 50-60 নাম্বার ফ্রেমে বসলো তখন এগুলোকে আবার আমি বড় করে দিলাম, তাহলে এটাও কিন্তু অ্যানিমেট হয়ে গেল। তো দেখেন অ্যানিমেশনের ভিতরে একটা অপশনের মধ্যে আরো অপশন, তাহলে জিনিসটা এটাকে আবার আপনি গ্রুপটা ক্লোজ করে দিতে পারেন। গ্রুপ থেকে গ্রুপটা ক্লোজ হয়ে গেল। দেন এবার যদি আমরা প্লে করি দেখেন এটা ছোট হলো, ছোট থেকে বড়, মানে একের মধ্যে অনেকগুলো ইফেক্ট। এটার মধ্যে নানান রকম ইফেক্ট এভাবে কিন্তু তৈরি করা যায়। আমি কালার চেঞ্জ করতে পারি, আমি এই যে সিলিন্ডারের শেপ চেঞ্জ করতে পারি, অনেক কিছু করা যায়। সিলিন্ডারের ক্ষেত্রেও কিন্তু এই যেটা যেমন একবার ছোট হয়ে তারপরে বড় হচ্ছে, একইভাবে সিলিন্ডারটাকেও ছোট বড় করা যায়। এবং এটা অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস করা যেতে পারে। যেমন এখানে একটা তৈরি হচ্ছে, ওকে, যেহেতু এটা গ্রুপ আছে এই অবস্থায় এটা যখন এখানে এভাবে প্লেসমেন্ট হচ্ছে, আমরা চাইলে এমন করতে পারি যে এইটাই আরো বেশ কয়েকটা আশেপাশে তৈরি হতে থাকবে। অটোকে অন অবস্থায় যেহেতু এখানে আছে, অটোকে অন অবস্থায় জাস্ট শিফট বাটনে প্রেস করে আপনি যদি এটাকে টেনে দেন তো এখানে এটা একটা কপি হবে। আবার এটাকে যদি এখানে একটা টেনে দেন এখানে একটা হবে, অটোকে তো অন আছে। আবার এটা এদিকে যদি ধরা যাক এগুলোকে সিলেক্ট করে আবার এদিকে যদি একটা বসান, হ্যাঁ, এরকম অনেক কিছু করা যেতে পারে। এখন এই পুরো বিষয়টা বুঝতেই পারছেন যে এটা কি করতে যাচ্ছে। এটাকে যদি একটু বড় করে নিই আমরা
তাহলে দেখতে পাবো যে এভাবে শুরুতে কিন্তু একটাই আছে, বাট যখন আমরা প্লে করছি তখন এটা অনেকগুলো এভাবে তৈরি হচ্ছে। এরকম অনেক কিছু করা যায়। এটা হচ্ছে জাস্ট আমি ফান হিসেবে দেখালাম যে সিম্পল একটা কি ফ্রেম দিয়ে আমরা কত কিছু করতে পারি। তো কি ফ্রেমের আরো অনেক কাজ, শুধু কি ফ্রেম নিয়েই হয়তো 10টা 15টা আরো বেশি টিউটোরিয়াল তৈরি করা যেতে পারে শুধু কি ফ্রেম দিয়েই। তো আমাদের তো একটার মধ্যে আমরা এত সময় দিতেও যাচ্ছি না, মূল বিষয়টা আমি দেখালাম। তবে যদি আপনারা মনে করেন যে কি ফ্রেম নিয়ে আরো কিছু বাড়তি কিছু জিনিস দেখালে ভালো হয়, তাহলে এটা আপনারা কমেন্টসে বলবেন, তাহলে আমি নেক্সট ভিডিওটা কি ফ্রেমের উপরে করবো। আর তা না হলে আমি অন্য আমাদের যে পরবর্তী যে ফিচারটা আছে পাথ কনস্ট্যান্ট, আমি পাথ কনস্ট্যান্টে চলে যাব। তো যাই হোক, এটা আমার মনে হয় যে আপনারা 3D Studio Max এ কি ফ্রেম অ্যানিমেশনের যে বেসিক যে কলা কৌশল সেটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টসে, আর আমি সেভাবে সেই বিষয়টা আরও ডিটেলে ব্যাখ্যা করে দেখাবো। কারণ আমাদের দেশে অনেকের মধ্যে একটা ধারণা যে 3D অ্যানিমেশন করি, এটা সবাই শিখতে পারে না। আসলে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার তো মনে হয় যে 3D অ্যানিমেশন বরং এটা অনেক সহজ এবং 2Dর চেয়েও সহজ। কারণ একটু যদি আমরা কলা কৌশলটা বুঝি এবং টুলসগুলো যদি বুঝতে পারি আর একটু লজিক অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু অনেক সহজেই আমরা এটা দিয়ে দুর্দান্ত সব অ্যানিমেশন করতে পারি। তো যাই হোক, এটা এই অ্যানিমেশনটা দেখেন, এটা প্র্যাকটিস করেন, আর নতুন নতুন কিছু যদি তৈরি করতে পারেন সেই বিষয়গুলো আপনারা তৈরি করবেন। এটা আপনাদের আগ্রহের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। যদি আপনাদের এখানে এটাতে আপনারা আমার এই টিউটোরিয়ালগুলো আপনাদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে, তাহলে আমি এটা নিয়ে আরেকটু সামনে অগ্রসর হতে পারি। হয়তো আমি একটা গ্রুপ এটার জন্যেই আমি শুধু এই টিউটোরিয়াল সিরিজের জন্য একটা ক্লোজ গ্রুপ আমি খুলতে পারি ফেসবুকে, এবং সেখানে আপনারা যারা এই টিউটোরিয়াল দেখছেন বা প্র্যাকটিস করবেন তাদের প্র্যাকটিস ওয়ার্কগুলো সেখানে রাখতে পারবেন, এবং আমি সেখান থেকেও আপনাদের কাজগুলো দেখে আরো ফার্দার গাইডলাইন দিতে পারি। তো যাক, অনেক কথা বলা হলো এবং টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়েও গেছে। তো আমি এটা এখানে শেষ করতে যাচ্ছি। অ্যানিমেশনে যদি স্কিল ডেভেলপ করা যায় তাহলে এটা কিন্তু একটা অনেক ভালো এবং স্টেবল একটা প্রফেশন হতে পারে। সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে আরো কথাবার্তা বলবো। তো আবারও আপনাদের অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।